फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल हिया बांगला क्लास। आज के আমি ক্লাসে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার আমি দেখাবো। তার আগে বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার যে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সহজে চলে যাবে। জ্যোতি বা বিরাম চিহ্ন একটি ইন্টারেস্টিং জিনিস, যে চিহ্নের ব্যবহারিক প্রয়োগটা যদি তোমরা সঠিকভাবে জেনে রাখো তাহলে তোমাদেরই ভবিষ্যতে খুব উপকারী লাগবে। যাই হোক, আমি তার আগে বলে রাখি যে আমরা যখন বাক্য পড়ি বা বাক্য লিখি তখন অর্থ বা ভাব অনুযায়ী আমরা এক এক জায়গায় থামি। সেই থামাটাকেই বলা হচ্ছে এখানে জ্যোতি চিহ্ন এবং বিরাম চিহ্ন। বাক্য শুধু লিখে দিলে বা প্রয়োগ করলে হবে না, তার অর্থ অনুযায়ী এবং ভাব অনুযায়ী আমাদের থামতে হয়। কি অনুযায়ী? অর্থ অনুযায়ী আমাদের থামতে হয়। তাহলে সেই থামার যে পদ্ধতি বা যেখানে থামি সেটাকে বলা হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। যাই হোক বন্ধুরা, এইবার আমাদের জানতে হবে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন কাকে বলে। জ্যোতি চিহ্ন কাকে বলে, এই যদি প্রশ্ন আসে তোমাদের কি অ্যান্সার দিতে হবে বন্ধুরা? দেখো, অ্যান্সার দেবে এটা যে একটি বা অনেকগুলি বাক্যের মধ্যে অর্থ অনুযায়ী থামার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেই চিহ্নগুলিকে বলা হয় জ্যোতি চিহ্ন। দেখো আমি নোট করে দিচ্ছি। দেখো, একটি বন্ধুরা এই জ্যোতি চিহ্নের আর নাম হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে কি হচ্ছে, একটি বা অনেকগুলি বাক্যের মধ্যে অর্থ অনুযায়ী থামার জন্য যে চিহ্ন ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে জ্যোতি চিহ্ন। এটা অবশ্যই মাথায় রেখো। যদি আমরা এক্সাম্পল দিই বন্ধুরা, এখানে আমার জন্মদিনে এসো না, এলে দুঃখ পাবো, যদি এই বাক্যটা আমরা ইউজ করি, উদাহরণ, আমার জন্মদিনে এসো না এলে দুঃখ পাবো, ঠিক আছে। যদি এই শব্দটা দেখো, আমার জন্মদিনে এসো না এলে দুঃখ পাবো, এখানে দেখো কোনো দাড়ি কমা বা পূর্ণচ্ছেদ কিছু দেওয়া হয়নি, তাহলে এটা কি আমরা বাক্য বলতে পারবো? পারবো না। কিন্তু আমরা যখন বলি আমার জন্মদিনে এসো না এলে দুঃখ পাবো, দেখো এসো বলে আমরা এক জায়গায় বিরাম দিচ্ছি, ঠিক আছে। আমার জন্মদিনে এসো না এলে আমি দুঃখ পাবো, তাহলে এসব জায়গায় হালকা বিরাম দিচ্ছি, তাহলে একটা হালকা কমা লাগছে। না এলে দুঃখ পাবো, এই দুঃখ পাবোর পর আমরা একটা পূর্ণচ্ছেদ দিচ্ছি। দেখো এই কমা এবং পূর্ণচ্ছেদ, এই বাক্যটা তাহলে পূর্ণ হচ্ছে, ঠিক আছে। এরপর আমি চলে যাব বিভিন্ন ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার। কি কি জ্যোতি চিহ্ন আছে দেখে নাও বন্ধুরা। এক নম্বর জ্যোতি চিহ্ন কি আছে? দাড়ি বা পূর্ণচ্ছেদ। এক নম্বরে আছে দাড়ি। পূর্ণচ্ছেদ কখন হয়? বাক্য যেখানে পূর্ণ শেষ হয় সেখানে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। বাক্যের যেখানে পূর্ণ ভাব প্রকাশ হয়ে যায় সেখানেই দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। বন্ধু দেখো, বাক্যে যেখানে সম্পূর্ণ শেষ হচ্ছে, মানে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানেই হচ্ছে দাড়ি অথবা পূর্ণচ্ছেদ হয়। আমি এক্সাম্পল দিই। দেখো, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, ঠিক আছে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, দেখো এখানে রাজধানী বলে কিন্তু আমাদের পুরো একটা ভাব কমপ্লিট হচ্ছে এবং বাক্যটাও শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে পূর্ণচ্ছেদ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দাড়ি পূর্ণচ্ছেদের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এরপর চলে যাবে পাদচ্ছেদ, তার অপর নাম হচ্ছে কমা। 2 নম্বরে হচ্ছে পাদচ্ছেদ। কমা চিহ্ন ব্যবহারটা কি? বাক্যের মাঝে যেখানে সামান্য বা একটু থামতে হয় তখন সেই যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কমা। তাহলে কি হবে এখানে? এই হচ্ছে ব্যাপার, যেখানে বাক্যে অল্প থামবে সেখানে পাদচ্ছেদ হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে উদাহরণের ক্ষেত্রে দেখো, বাবা, মা, বোন, কেউ নেই, দেখো বন্ধুরা এখানে আমি কোনো চিহ্ন দিচ্ছি না,
বাক্যে এটা একটা পূর্ণ বাক্য হচ্ছে, বাক্যে বাবা মা বোন কেউ নেই, তাহলে আমার মনের ভাব প্রকাশ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে যেখানে আমার পুরো কমপ্লিট হচ্ছে মনের ভাব, সেখানে অলরেডি আমি দাড়ি দেবো, পূর্ণচ্ছেদ দেবো। আর পাদচ্ছেদ বা কমা কোথা দেবো, যখন বাবা বলে আমি একটু থামছি, কমা দিলাম, মা বলে একটু থামছি, কমা দিলাম, বোন কেউ নেই। এই হচ্ছে পাদচ্ছেদ বা কমার ব্যবহার। এরপর আমি চলে যাবো সেমিকলন কোথায় হচ্ছে। সেমিকলন তখন হবে বাক্যের মাঝে যেখানে কমার চেয়ে একটু বেশি সময় লাগে, তখন সেটা সেমিকলন হয়, এই চিহ্ন হয়। তাহলে সেমিকলন চিহ্ন কখন হয়, যখন বাক্যের মাঝে কমার যে কমার থেকেও একটু বেশি সময় লাগে, তখন যে চিহ্ন হয় তখন তাকে বলা হচ্ছে সেমিকলন। যেমন সে দরিদ্র কিন্তু অসৎ নয়। উদাহরণ দেখো, এখানে দেখো সে দরিদ্র কিন্তু অসৎ নয়, এখানে যেহেতু পূর্ণ ছেদ কোথায় হবে, যেখানে পূর্ণ মনের ভাব শেষ হয়ে যাচ্ছে, এটা পূর্ণ ছেদ। তাহলে সে দরিদ্র বলে কমার থেকেও একটু বেশি থামতে হচ্ছে, তখন এটা সেমিকলন চিহ্ন। ঠিক আছে, এই হচ্ছে সেমিকলন চিহ্ন, মানে কমার উপরে একটা ছোট, এই হচ্ছে সেমিকলন চিহ্ন। এই হয়ে গেল ব্যাপার তিনটে। এরপর আমরা বন্ধুরা চলে যাব প্রশ্নসূচক চিহ্ন। দেখো প্রশ্নসূচক চিহ্ন এর পরেটা 4 নম্বরে। 4 নম্বর কি হচ্ছে প্রশ্নসূচক, এই দেখো জিজ্ঞাসা চিহ্ন মতো, এটা হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন। কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হলে তখন প্রশ্নসূচক চিহ্ন হয়। আমি আর এটা বন্ধুরা লিখছি না, কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা এরকম বাক্যে বোঝালে তখন সেটা হচ্ছে প্রশ্ন, এই চিহ্ন হয়। যেমন এক্সাম্পল আমি বলে দিচ্ছি, উদাহরণ, এগুলো মাথায় রাখবে ছোট বন্ধুরা। যদি এই পূর্ণচ্ছেদ বা যদি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের ব্যবহারটা তোমরা সঠিক প্রয়োগ করতে পারো, তাহলে দেখবে লেখার ক্ষেত্রে তোমাদের স্যার বা ম্যাডামরা ভালো মার্কস দেবে তোমাদের। আমি কি আজ স্কুলে যাব, বা তুমি কি আজ স্কুলে যাবে, আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, তুমি কি স্কুলে যাবে, এরকম যদি চিহ্ন থাকে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, ধরো চিহ্নের ব্যবহার দাও, এরকম প্রশ্ন, তাহলে এরকম যদি থাকে তাহলে কি চিহ্ন আছে, তাহলে প্রশ্ন করছে তুমি কি আজ স্কুলে যাবে, তখন কি চিহ্ন হবে, বাক্যের শেষে পূর্ণচ্ছেদ হবে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। আবেগ 5 নম্বর। হচ্ছে আবেগসূচক চিহ্ন। আবেগসূচক চিহ্ন কিরকম, কোনো বাক্যের দ্বারা যদি দুঃখ, আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি বোঝানোর চেষ্টা করা হয় বা বোঝানো হয়, তাকে বলা হয় আবেগসূচক চিহ্ন। তাহলে এই চিহ্ন কখন হবে, বাক্যের মধ্যে যদি চিহ্ন হয়, তাহলে বাক্যের মধ্যে তোমরা যখন দুঃখ, আনন্দ, ভয়, বিস্ময় এগুলো বোঝানোর চেষ্টা করবে, তখন বা চেষ্টা করানো হবে, তখন এই আবেগসূচক চিহ্ন হয়। আবেগসূচক চিহ্ন তোমরা দেখেছো অলরেডি, আবেগ দেওয়া হয়। আবেগসূচক চিহ্ন কিরকম হয়, এই একটা এ দিয়ে নিচে একটা, এই চিহ্নটা হচ্ছে আবেগসূচক চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটা কখন দেবে বাক্যে, যখন তুমি দুঃখ, ভয় বা আনন্দ, ঘৃণা, বিস্ময় প্রকাশ করবে বাক্যের মধ্যে, তখন এই চিহ্ন দেবে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, এখানে দেখো, মাগো কি বিশ্রী চেহারা, যদি এই উদাহরণটা দিই, ঠিক আছে, মাগো কি বিশ্রী চেহারা, দেখো এখানে তো পূর্ণচ্ছেদ হয়ে যাচ্ছে, মাগো, মাগো মানে কি, এখানে একটু বিস্ময় বোধক চিহ্ন দিচ্ছে, করছে, বিস্ময় প্রকাশ করছে, মাগো কি বিশ্রী চেহারা, আহা কি আনন্দ আমার, এই সকল হলে এই যে মাগোর নিচে ঠিক একটা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যদি এরকম চিহ্ন ব্যবহার করে বাক্য তোমরা রচনা করতে যাও, তাহলে তোমাদের নাম্বারটাও সঠিক পাবে। এরপরে এরকম অনেক এক্সাম্পল আছে, তোমাদের পাঠ্যপুস্তকে দেখে নিও। শেষ যেটা দেব উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, শেষ যে চিহ্নটা আমি দেখানোর চেষ্টা করছি, উদ্ধৃতি চিহ্ন। দেখো এই একটা, এর মাঝে একটা উদ্ধৃতি থাকে, এটাকে বলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। কোনো বক্তার কথা তোমরা যদি বাক্যে ব্যবহার করতে যাও,
সেই বক্তার কথাটা যদি হুবহুব তুলে ধরো তখন তাকে উদ্ধৃতি চিহ্ন দিতে হয়। যেমন বক্তার কথা হুবহুব তুলে ধরতে লিখে দিচ্ছি, দেখো। তাহলে বক্তার কথা যদি তোমার বাক্যে হুবহুব তুলে ধরো তখন এই উদ্ধৃতি চিহ্ন তোমাদের দিতে হবে। ঠিক আছে, কিরকম? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ছেলেটি বলল আমি এখন ছবি আঁকবো। ছেলেটি বলল আমি এখন খাবো। ঠিক আছে, যদি এইরকম এক্সাম্পল হয়, যেমন ছেলেটি বলল আমি এখন ছবি আঁকবো, তাহলে এখানে এই ছেলেটি বলল, ছেলেটি কি বলল? আমি এখন ছবি আঁকবো। ঠিক আছে, ছেলেটি বললোর পর আমরা দেখো আমাদের হালকা বাক্যটা ছাড়ছি আমরা, ঠিক আছে, সেই জন্য এখানে কমা হচ্ছে। তারপরে হচ্ছে এরপর উদ্ধৃতি চিহ্ন, মানে হুবহুব ছেলেটির কথা তুলে ধরছি, কারো বক্তার কথা যদি বাক্যের মধ্যে তুলে ধরতে হয় তখন এই উদ্ধৃতি চিহ্ন অবশ্যই দিতে হবে। ছেলেটি বললো আমি এখন ছবি আঁকবো, যে উদ্ধৃতি চিহ্ন দেওয়ার পর পূর্ণ হচ্ছে। আশা করি ছটি জ্যোতির ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। একটু ভালোভাবে দেখে নেবো কি কি জ্যোতির ব্যবহার জানলাম আমরা। প্রথমে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, দ্বিতীয় হচ্ছে পাদচ্ছেদ, কমার আর এক নাম হচ্ছে পাদচ্ছেদ, তৃতীয় নম্বর হচ্ছে সেমিকোলন। সেমিকোলন কখন হয় সেটাও বলে দিয়েছি। তারপরে প্রশ্নসূচক চিহ্ন, প্রশ্নসূচক চিহ্ন এই যে বলে দিলাম কখন হয়। আবেগসূচক চিহ্ন কখন হয় সেটাও বলে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো উদ্ধৃতি চিহ্ন কখন হয়। অর্থাৎ এই জ্যোতি চিহ্নের ব্যবহার তোমরা যদি সঠিক প্রয়োগ করতে পারো পরীক্ষার খাতায় তাহলে তোমাদের মার্কসটা খুব ভালো হবে আশা করি বুঝতে পেরেছো। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি খুব উপকৃত হব, কারণ নতুন চ্যানেল। ভালো থেকো, সুখে থেকো।